আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে দেশব্যাপী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, দলীয় নেতা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এবার শেখ হাসিনার সঙ্গে আসামি তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের ঘটনায়ও গণহত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে তদন্ত সংস্থা। খান আলমের রিপোর্টে এর বিস্তারিত। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, ইমরানিজ সরকার সহ 19 জনকে আসামি করা হয়েছে অভিযোগে। কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। সেজন্য আমরা 2013 সালে বেশ কয়েকটি গণমাধ্যমের যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে আমরা এই মামলায় আসামি করেছি। এ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 3টি মামলা হয়েছে। সোমবার মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে, ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নামে হত্যা, গণহত্যার অভিযোগ এসেছে তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তদন্তকারী কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই তিনি ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইবেন এবং তাদেরকে গ্রেফতার করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। রাজধানীর যাত্রাবাড়িতে গুলি করে ফলের দোকানি মোহাম্মদ ফরিদ শেখকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 21 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে সূত্রাপুর থানাকে মামলা নিতে নির্দেশ দিয়েছে আদালত। আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভানেত্রী সহ 25 জনকে আসামি করে মামলা হয়েছে। রংপুরে গুলিতে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে, যাতে শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে তার বোন শেখ রেহানাকেও। রংপুরে অটোচালক মানিক মিয়া নিহতের ঘটনায়ও শেখ হাসিনা সহ 119 জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। রাজশাহীতে শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অজ্ঞাতনামা আরো 1200 জনকে আসামি করা হয়েছে। মামলা হয়েছে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ অজ্ঞাত আরো 150 জনের বিরুদ্ধে। হত্যাচেষ্টা, মারধর ও হুমকির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ 15 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছে ঢাকার সিএমএম আদালত। খান আলামিন, আরটিভি, ঢাকা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবি তাজুল ইসলাম ও সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবি তাজুল ইসলামকে পৃথক মামলায় গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন এই আদেশ দেন। সোমবার রাজধানীর বারিধারা ডিওএইচএস ও ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইকবাল অনিককে সাথে নিয়ে সুমন তানফিরের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনিকে কোর্টে তোলার খবরে আদালত পাড়ায় শুরু হয় আইনজীবী ও সাধারণ জনতার বিক্ষোভ। মঙ্গলবার বিকেল 3টার পর দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে বহন করা পিজন ভ্যানটি সিএমএম আদালতের সামনে আসলে বেড়ে যায় বিক্ষোভের মাত্রা। গেটেই আটকে দেওয়া হয় গাড়ি।
পরে অতিরিক্ত পুলিশের সহায়তায় গারদখানায় ঢোকানো হয় দুটি মাইক্রো। এর কিছু সময় পর গারদখানা থেকে হাসি মুখে বের হতে দেখা যায় দুজনকে। তবে আদালতের আদেশ শেষে বের হতে গিয়ে চরম বিপাকে পড়ে তারা। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আদালত দীপুমণির 4 দিন ও জয়ের 5 দিন রিমান্ড মঞ্জুরের পর মানুষের ধাক্কাধাক্কিতে সিঁড়িতে পড়ে যায় দীপুমণি। চাপ সামলাতে বাড়তি নিরাপত্তায় তাদের আবার গারদখানায় ঢোকানো হয়। এ সময় উত্তেজিত জনতাকে মারমুখী ভূমিকায় দেখা যায়। আইনজীবীরা জানান, মামলায় এজাহারভুক্ত আসামি না হয় দুই পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দীপুমণি তার বিরুদ্ধে এই মামলায় হত্যার সঙ্গে জড়িত, কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থার সঙ্গে যে জড়িত লুটপাটে জড়িত এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল। আদালত থেকে দীপুমণি ও আরিফ খান জয়কে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বিকেলে পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে প্রত্যেক শহীদ পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সব শহীদ ও আহতদের পাশে থাকার ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার। এ সময় হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা যতটুকু পারি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়াবো, কিন্তু এই সহযোগিতাই যে আপনাদের জীবন আর সংসারকে বদলে দেবে তা কিন্তু না। এটা একটা জাস্ট দোয়া। আমরা যে আপনাদেরকে স্মরণ রেখেছি, ভুলে যাইনি, পাশে আছি, পরিচয় হলো। আপনার আশেপাশে আমাদের ভাই বোনেরা আছেন, যোগাযোগ রাখবে, খোঁজখবর হবে, বিপদে আপদে ইনশাআল্লাহ যতক্ষণ আমরা আছি এই দেশ থাকবে, আমাদের তৌফিক অনুযায়ী আপনাদের পাশে আমরা জামাত ইসলামী থাকবে ইনশাআল্লাহ। জাতিকে ঋণের জালে আবদ্ধ করে ভারতে বসে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলেও জানান তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনির্বাচিত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আইনানুগভাবে দেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন, সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। আর নবনির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে ধরে রাখতে সবার সহযোগিতা চান। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে, শহীদ হয়েছে, যারা হারিয়ে গেছে, তাদের
কে আমরা খুঁজে বের করব। মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত হলেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। জাহিদ রহমান, RTV, ঢাকা। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র ও রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। আর জনগণের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার ভোটাধিকার। ভিডিও বার্তায় মন্তব্য করে গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে সবাইকে দেশ গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা সামাল দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চাপ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বিষয়টি সমাধানের জন্য ঋণদাতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। চীন থেকে নেয়া ঋণের সুদের হার ও পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত দেখা করতে গেলে উপদেষ্টা জানান চীনা প্রকল্পগুলো অব্যাহত থাকবে। দেখুন সাদিয়া কানিসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে নেয়া দেশি বিদেশি বিশাল ঋণের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। কিভাবে কিস্তি পরিশোধ করা হবে তা নিয়ে চাপের মধ্যে নীতি নির্ধারকরা। সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন ও কানাডার হাই কমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান সমাধানের চেষ্টা চলছে। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, বরং আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, যে আমরা যে ঋণ নিয়ে এটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত বিষয় আছে, এটা হচ্ছে ওইখানে ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করতে নতুন প্রজেক্ট না, যারা প্রাইম মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। চীন থেকে নেয়া সুদের হার কমানো ও পরিশোধের সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। ওদেরকে বলছে তোমরা এক্সটেন্ড করো, এটা তো আপনার একটা চুক্তি হয়ে গেছে, তো ডেফিনেটলি আমরা ওই ব্যাপারে তো আমরা বাড়ি যে একটা বেশি সময় দিলে আমাদের ভালো হবে। চীনা রাষ্ট্রদূত চলমান প্রকল্প এগিয়ে নেয়ার কথা জানান। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান 1000 টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ব্যবসার নামে ব্যাংক লুট করে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা প্রকৃত ব্যবসায়ী নয়, দুর্বৃত্ত। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে FBCCI প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। পরে সংবাদ সম্মেলনে গভর্নর জানান অসাধু ব্যাংকগুলো সংস্কারে শিগগিরই ব্যাংকিং কমিশন করা হবে। আর আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি প্রায় অর্ধেকে নেমে আসবে। সেলিম মালিকের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পথে দেশবাসী, যেখানে ব্যবসায়ীদের জন্য জরুরি বাণিজ্য সম্প্রসারণে অবারিত সুযোগ। আর এমন উদ্দেশ্যকে সামনে রেখে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCIর বর্তমান ও 2 জন সাবেক সভাপতি সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে। সাক্ষাৎ শেষে সংগঠনের সভাপতি জানান বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করা জরুরি। 3 মাস অথবা 6 মাস এটা টাইম যদি বাড়ায় দেয় তাহলে ডিফল্টারের সংখ্যা কমবে, নাহলে আমরা মনে করি যে অনেক বেশি ডিফল্টার হয়ে যাবে। এ সময় সাবেক সভাপতি আব্দুল আর মিন্টু বলেন ব্যাংকের অর্থ লুটপাটে জড়িতরা দুর্বৃত্ত। কঠোরভাবে বলা হচ্ছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি এবং ওনারাও ওয়াদা করছে কঠোর শাস্তি নেবেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। জানান এস আলম গ্রুপের লুটপাট বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক খাত সংস্কারে আসছে ব্যাংকিং কমিশন। ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো
1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো। দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো এবং শুরুতেই হয়তো বড় ব্যাংকগুলোকে নিয়ে শুরু করতে হবে, কারণ তারাই হচ্ছে সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক। নিত্যপণ্যের দাম কমিয়ে আনতে জোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। যথাযথভাবে আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো, হয়তো সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। দেখা যাক। এ সময় 1000 টাকার নোট বাতিলে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান গভর্নর। কোনো ধরনের পরিকল্পনা আমাদের নাই, সেটা নিয়ে যেন কোনো গুজব সৃষ্টি না হয় আপনারা পরিষ্কারভাবে বলে দেন। সেলিম মালিক, RTV, ঢাকা। গেল সরকারের নানা কর্মকাণ্ডে দেশে অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যয়ের মধ্য দিয়ে গেলেও সংস্কারের মধ্য দিয়ে দ্রুত উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সব সংকট কাটিয়ে উঠে বাংলাদেশ আবারও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। বৈঠকে FBCCI সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, AK আজাদ, মোহাম্মদ হাতেম সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত থাকা HSC ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফল কিভাবে হবে তা পরে জানানো হবে। বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। অনেক পরীক্ষার্থী আহত থাকায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সচিবালয়ে গিয়ে পরীক্ষার্থীরা বাকি পরীক্ষা না নেওয়ার দাবি জানায়। আশিকুল আলমকে সঙ্গে নিয়ে এ বিষয়ে আরও জানাচ্ছেন নেয়ার বাদল। HSC পরীক্ষা চলমান থাকা অবস্থায় জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন তীব্র হতে থাকে। রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। শিক্ষার্থী আবু সাইদ হত্যার মাধ্যমে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গুলিতে হতাহত হয় বহু শিক্ষার্থী। 30 জুন HSC ও সমমান পরীক্ষা শুরু হলেও কয়েক দফায় তা স্থগিত করা হয়। সবশেষ 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনেক শিক্ষার্থী আহত থাকায় সচিবালয়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাকি পরীক্ষা না নেয়ার দাবি জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন তারা। আমরা চাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শীঘ্রই আমাদের যে 6-7টা পরীক্ষা হয় নাই ওগুলা SSC থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক। এমন পরিস্থিতিতে যৌক্তিক কারণে শিক্ষার্থীদের দাবি মেনে নেয় মন্ত্রণালয়। HSC ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত হয় মূল্যায়নের ভিত্তিতে ফলাফল দেয়ার। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। AR বাদল, RTV, ঢাকা। নারী T20 বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নারীদের T20 বিশ্বকাপ। মঙ্গলবার ভার্চুয়াল বোর্ড মিটিং শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের নারী T20 বিশ্বকাপ। এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয় ICC। তবে ভেন্যু পরিবর্তন হলেও আগে নির্ধারিত সময় 3 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত জমবে নারীদের T20 বিশ্ব আসর। বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জরুরি এই সভাটি হবে ক্রীড়া মন্ত্রণালয়। এই বৈঠকে পদত্যাগ করতে পারেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। অনলাইনে যুক্ত থাকতে পারেন তিনি। এর আগে সোমবার BCB থেকে পদত্যাগ করেন আরেক প্রভাবশালী পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া আরও বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর BCB পুনর্গঠন ও সংস্কারের দাবি ওঠে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।